কখনো কখনো ইচ্ছের বাইরেও ভালোবাসা হয়, কখনো কখনো জোর করা ভালোবাসা মেনে নিতে হয়। এতদিনের দীর্ঘদিনের গানের চলার মধ্যে যে একটা আনন্দ, গান সৃষ্টিতে যে আনন্দ, এবং কেউ যখন ভক্ত শ্রোতারা ভালো বলেন গানটি ভালো হয়েছে, বা শিল্পী যে আপনি বললেন যারা পিছন থেকে বলেন, আমরা তো এতটুকুর জন্যই কাজ করি বা গান বাজনা করি। এই গানের ভালোবাসাটা, এই তৃপ্তিটা আসলে বলে অনুভূতিটা বলে বোঝানো সম্ভব নয়। ও পিয়া তুমি কোথায়, এই গানটি দিয়েই তো আসলে আমরা তাকে চিনতে শুরু করেছি। এই গানের সাথে আপনার বা আসিফ আকবরের ওই সময়কার গানগুলোর সাথে যে আপনার সংযুক্তি বা আপনার সম্পৃক্ততা, এবং আরেকটি কথা বলতেই হয় যে গানটি সিগনেচার ভাবে আসলে ইথুন বাবুর গান, এটার একটা শঙ্কা তৈরি হয় গানটি নিয়ে, যে এত সকল আলোচনার গানটি, মানে এই গানটি আসলে কার বা কে সুর করেছে। আসলে পুরাতন এই কথাগুলো নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না, এটা অনেক আগের ব্যাপার। আর এটা মোটামুটি যারা জানা তারা জানে, আর যারা জানে না তাদের আর জানার দরকার নেই। কারণ আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকেই আমি শুরু করতে চাই। সেখান থেকে, যেখান থেকে মানুষরা আমার নামটা জানে যে গানের সাথে, সেখান থেকে আমি মনে করি যে এটাই আমার গান। ও পিয়া তুমি কোথায় কি তাহলে আপনার কোনো অবদান নেই? এটা আমি ঠিক মানে এই মধ্যে মনে পড়ছে না। রুনা আপার গান যদি একটা করতে পারতাম তাহলে আমি বলতে পারতাম যে বাংলাদেশের সবার শিল্পীর গান আমি করেছি। যেমন ওই সময়কার যারা ছিলেন, অনেকে আছেন অনেকে নেই, এন্ড্রকিশোরদার গান করেছি, ডলি আপা বলেন, বেবি আপা বলেন, আখি আলমগীর, মনির খান, হ্যাঁ, মানে রবি চৌধুরী, মানে কুমার বিশ্বজিৎ, সবার গানই করেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা, আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রেজেন্স অনিমার গান ঘরে আমন্ত্রণ। আমি তার চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। হ্যাঁ, অনেক দিন থেকে এই যে অনিমার গান ঘরে অনেক অতিথি আসেন, একটি নাম বারবার বলেন, রাজেশ, রাজেশ, রাজেশ। আমি ভাবে আমিও শুনেছি, তানবীরের কাছে শুনেছি, কিন্তু কি ম্যাজিক আছে রাজেশের মধ্যে যে এত শিল্পীদের মুখে একটি নাম বারবার। আজকে সেই দিন, তাকে আমার সরাসরি দেখবার, তার সাথে গল্প করবার, এবং এই সুযোগ থেকে আমি আপনাদেরকেও মিস করব না। চলুন চলে যাই সরাসরি আয়োজনে। অনিমার গান কেমন আছেন দাদা? অনেক ভালো আছি। যেমনটা বলছিলাম, এখানে এসে অনেক শিল্পী আপনার নাম করেন। আপনাকে বলবেন কি যে কারণটা কি, রাজেশকে সবাই এত ভালোবাসে কেন? এটা আসলে যারা ভালোবাসেন উনাই বলতে পারবেন। হয়তো তা ভালোবাসার মতো কোনো কিছু তাদের মধ্যে আমি সৃষ্টি করতে পেরেছি। কারণ প্রায় 30 বছর, 30 প্রায় না 30 বছরই হয়ে গেছে গানের সাথে আছি। তা এর মধ্যে তো অনেক শিল্পী, গীতিকার, মিউজিক, সঙ্গীত সাথে জড়িত সবার সাথেই পরিচয়। একদম। তো এর মধ্যে মূলত আমাদের মূলত পরিবারের রাজেশদার পরিচয়, আপনি সুরকার, আপনি কম্পোজার। এই যে শিল্পী সত্তাদের পেছন থেকে মানে আসল কারিগর হয়ে কাজ করার, এবং এই কারিগরের নামটি যখন যারা তৈরি হয়ে পথে চলেন এবং আপনার নামটি স্মরণ করেন, যে তার শুধু এরকম নয়, এভাবে বলেন যে তার ক্যারিয়ারের সূত্রপাতটা আপনার কারণে হয়েছে, মানে এটা কিন্তু বিশাল একটি ব্যাপার। এবং এমনও শিল্পী আছেন, যদি আমি জিজ্ঞেস করি অনেক সময় কাকে আপনি আপনার ক্যারিয়ারের জন্য ধন্যবাদ দিতে চান, আপনার নাম বলেছেন, যে আপনি না থাকলে হয়তো তার ক্যারিয়ারে দাঁড়াতো না। যেমন এখানে এরকম অনেক, আমি নাম বলতে চাই না, অনেক শিল্পীরাই রয়েছেন এই যে এইভাবে মানুষের জীবন গড়ে দেওয়ার মতো দায়িত্ব পালন করেন বা করেছেন বা করে চলেছেন। কেমন লাগে দাদা? এটার মধ্যে আসলে এই তৃপ্তিটাকে বোঝানো যাবে না, এটা এই অনুভূতিটা। কারণ এতদিনের দীর্ঘদিনের গানের চলার মধ্যে যে একটা আনন্দ, গান সৃষ্টিতে যে আনন্দ, এবং কেউ যখন ভক্ত শ্রোতারা ভালো বলেন গানটি ভালো হয়েছে, বা শিল্পী যে আপনি বললেন যারা পিছন থেকে বলেন, আমরা তো এতটুকুর জন্যই কাজ করি বা গান বাজনা করি। এই গানের ভালোবাসাটা, এই তৃপ্তিটা আসলে
বলে অনুভূতিটা বলে বোঝানো সম্ভব নয়। এবং আরেকজন শিল্পীর নাম আমাকে বলতেই হবে, আমাদের আসিফ আকবর, যার জীবনের শুরুটা মানে আমাদের কাছে তার জীবনের শুরুটা, কারণ ও পিয়া তুমি কোথায় এই গানটি দিয়েই তো আসলে আমরা তাকে চিনতে শুরু করেছি। এই গানের সাথে আপনার বা আসিফ আকবরের ওই সময়কার গানগুলোর সাথে যে আপনার সংযুক্তি বা আপনার সম্পৃক্ততা, এবং আরেকটি কথা বলতেই হয় যে গানটি সিগনেচার ভাবে আসলে ইথুন বাবুর গান, এবং এই সময়টাতে আমি আপনার বিস্তারিত আলোচনার আগে এটার একটা শঙ্কা তৈরি হয় গানটি নিয়ে, যে এত সকল আলোচনার গানটি মানে এই গানটি আসলে কার বা কে সুর করেছে, এটা নিয়ে একটা কেমন যেন ঘোলাটে একটা ধোঁয়াশে ব্যাপার। আজকে কি একটু ক্লিয়ার করে দিবেন ব্যাপারটা? আসলে পুরাতন এই কথাগুলো নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না, এটা অনেক আগের ব্যাপার। আর এটা মোটামুটি যারা জানা তারা জানে, আর যারা জানে না তাদের আর জানার দরকার নেই, কারণ আমি যেখান থেকে শুরু করেছি সেখান থেকেই আমি শুরু করতে চাই। যেখান থেকে মানুষ আমার নামটা জানে যে গানের সাথে, সেখান থেকে আমি মনে করি যে এটাই আমার গান। ওপিয়া তুমি কোথায় কি তাহলে আপনার কোনো অবদান নেই? এটা আমি ঠিক মানে এই মতো মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, স্মার্টলি আপনি এড়ে যেতে চাইছেন, আমি হ্যাপি। এরপরে তাহলে আপনার করা গান, আপনার বিখ্যাত গান, যে গানগুলো দিয়ে মানুষের পরিচিতি পেয়েছে, অনেক শিল্পীর জীবন শিল্পী হিসেবে গড়ে উঠেছে, এরকম কিছু গানের উদাহরণ যদি যেমন আসিফ আকবর ভাইয়ের কথাই বলি, এর পরপর দ্বিতীয় অ্যালবাম থেকে যে গানটি যেন ও পাশানি বলে যাও, এটা আমার করা গান, বা ওই অ্যালবামে 7টি গান ছিল। শুধু অ্যালবাম না, আসিফ ভাইয়ের জীবনের 70% গানই বলতে গেলে আমার করা, আমার সুরে। গীতিকার বিভিন্ন প্রদীপ সাহা সহ অনেক গীতিকার আছেন। আর এছাড়া এর বাইরে তো বিভিন্ন শিল্পীর গান তো করেছি, এর মধ্যে আকবরের হাত পাখার বাতাসে ইত্যাদিতে প্রচার হয়েছিল, ওই গানটি আমার করা ছিল। গীতিকার ছিলেন মোহাম্মদ রফিকুজ্জামান। তার পরবর্তীতে আবার ইত্যাদি থেকে আরেকটি গান মানুষ খুব মুখে নিত, জীবন নামের রেলগাড়িটা, মিতালিদির গাওয়া গান, ওটার গীতিকারও মোহাম্মদ রফিকুজ্জামান। এবং আমি খুবই কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই জনাব হানিফ সংকেত ভাইকে, যে আমাকে এত সুন্দর সুযোগ করে দিয়েছিলেন। এই তো, এছাড়াও আর অনেক গান আছে। গানের জগতে কি করে আসা? এটা ভালোবাসা থেকে আসলে। মানে আপনার পরিবারে কেউ ছিল নাকি না করতে করতে হয়ে গেল? কারণ একজন কম্পোজার হয়ে যাওয়া ওঠা কিন্তু অনেক কঠিন কাজ, গায়ক হয়ে ওঠা অনেক সহজ, কম্পোজার হওয়া কিন্তু কঠিন, কারণ অনেক কিছু জড়িত এর সাথে। হ্যাঁ, সেটা ঠিক। শুরুতে যেটা ছিল, আমার বোনকে গান শেখাতো। আমরা 2 ভাই বোন, আমি বড়, আমার বোন ছোট, মিতাশ্রী ঘোষ। তো ওকে গান শেখাতো বাবা মা, এবং আমাকে, যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, অনেক পড়াশোনার চাপ ছিল, তো আমিও বলতাম যে আমিও গান শিখবো, কিন্তু আমাকে বলতো না, তুমি এটা করতে গেলে তোমার সময় নষ্ট হবে, করতে দিতেন না। কিন্তু আমার ভিতর তো চাইতো গান। ওই টিচার যখন গান ওকে শিখিয়ে যেত, ওই যে নোটেশনগুলো থাকতো বা চলে গেলে আমি ওটা দেখে দেখে নিজে করতাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে করতে করতে এই করলাম। তারপর একটা সময় আমার গিটার শেখার খুব ইচ্ছা হলো। আমাদের খুলনার খুব নাম করা, উনি এখন পৃথিবীতে বেঁচে নাই, তহিদ বাবু, উনি অরবিট ব্যান্ডের ছিলেন, গিটারিস্ট ছিলেন এবং কিবোর্ডিস্ট। তা ওনার কাছে আমার গিটার শেখা, এবং ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, ওখান থেকে আমার গিটারের চর্চা। তো এইভাবে মোটামুটি একটু একটু করে করতে করতে, এবং ব্যান্ড করলাম পরে খুলনাতে, গোল্ডেন স্প্রিং নামে আমার একটা ব্যান্ড ছিল, ওখানে আমি ভোকাল প্লাস লিড গিটারিস্ট ছিলাম। এইভাবে একটু একটু করে শিখতে জানতে ভোকাল রাজেশ ঘোষ থেকে একেবারে পেছনের মানুষ হয়ে উঠলেন, আফসোস লাগে না? না, আফসোস লাগে না। এই কারণে, গান তো ইচ্ছে করলে গাওয়াই যায়, বা অনেকেই যারা শিল্পী চর্চা করেন গান করেন, কিন্তু সৃষ্টি করার মধ্যে যে একটা আনন্দ, এটা আমি যেটা মনে করি, এটা আমার গড গিফটেডই। কারণ এটা তো শেখা যায় না, সুর করা বা গান লেখা, হ্যাঁ, যারা সাহিত্য চর্চা করেন, এগুলো ভিতর থেকে আসে, বা উপর আল্লাহ যখন আমাদেরকে দেন সেটাই আমরা গ্রহণ করি। তো এই ভিতরটা যখন আমি দেখলাম যে আমি এটা আমার ভিতর আসছে, আমি যখন লিখছি বা সুর করছি, আর গান শিল্পী গান গাইতে গাইতে একটা সময় হয়তো মানুষ আমাকে গ্রহণ করবে অথবা করবে না, হ্যাঁ, তা না করলে তো আমাকে আবার পিছনে চলে যেতে হবে বা একদম হারিয়ে যাব। কিন্তু আমি যেহেতু গানকে ভালোবাসি, এটাকে ছাড়তে পারবো না, সেই হিসেবে আমার এক সময় মনে হলো যে আমি এটাই ধরে রাখি, যাতে আমি অনেকদিন গানের মধ্যে থাকতে পারি। এরকম কি মনে হচ্ছে কোনো গান, যে যখন আপনি শুরু করছেন, যে হয়তো বা আমি গাইলে হয়তো আরো বেটার গাইতে পারতাম, এক্সপ্রেশনটা হয়তো আরো ভালো হতো, এরকম আফসোস নিয়ে কি অনেক গানকে মুক্তি দিতে হয়েছে? এটা তো অবশ্যই হয়। একটা সুরকারের ক্ষুধা আসলে মেটানো অনেক কঠিন। অনেক শিল্পী পারেন খুব ভালোভাবে, অনেক হয়তো 50% দেন, অনেক হয়তো পারেন না।
ওই যে পারেন না তখন মনে হয় যে এই গানটার বোধহয় মৃত্যু ঘটালাম, এটা হয়তো আমি গাইলেই বোধহয় ভালো হতো। হ্যাঁ, এবং অনেক শিল্পী বলেন যে আপনি যতটুকু দিয়েছেন অতটুকুর কাছাকাছিও দিতে পারি তাহলে গানটা অনেক ভালো হবে, কারণ শুরুর প্রথম যে ক্রিয়েশনটা হয় ওটা তো আসলে ওর বিকল্প হয় না, এটা তো এই খোদাটা থাকেই সবসময়। একদম। রাজেশ হোসেনের প্রিয় শিল্পীর তালিকায় যদি 3 জন শিল্পী রাখতে বলি, কাদেরকে রাখবেন? শিল্পী তো অনেক, আসলে 3 জন তো ভাবে বা 5 জন গোনা যায়। যে এখনো পর্যন্ত আপনি এখন আমার মনে হয় যে আপনার সময়কার যারা ছিলেন, আচ্ছা। এখন তো নতুন প্রজন্ম, আরেকটি অধ্যায়ের সূচনা, সেই অধ্যায় আমি পরে যাব। সেই সময়কার যাদের কাজ করে আপনি আনন্দ পেয়েছেন, যাদেরকে মনে হয়েছে যে আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটি পেয়েছি, তারাই তো আসলে ভালো তালিকায় বা প্রিয় তালিকায় পড়ে যায়। যেমন আমার সৌভাগ্য হয়েছিল মিলু ভাইয়ের গান করা, সর্বশেষ আমার 2টি গান করতে পেরেছেন। ওই ভয়েসটা যখন শুনতাম যে আমার একটা সুরের গান ওরকম একটা কণ্ঠ হয়ে গানটার কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে তখন মনে হতো এই গানটাকে আমি আসলে করেছি, এই যেমন একটা তৃপ্তি ছিল। সৈয়দ আব্দুল হাদী ভাই, ওনার যে কণ্ঠ, আমার একটা দেশের গান উনি করেছিলেন, আমার খুব সৌভাগ্য কম হয়েছে ওনার গান করে, একটি গান করেছি। এবং আমার খুবই সৌভাগ্যবান যে ওনার একটা লিজেন্ড নামে একটা অ্যালবাম বেরিয়েছিল দেশের গানের, 10টি গান দিয়ে। ওনার এত এত দেশের গানের মধ্যে আমার ওই একটি গান ওটাও স্থান পেয়েছিল ওখানে। এবং গানটি উনি দেশের বাইরে যখন যান ওখানে ওইটা দিয়ে শুরু করেন, আমি দেখেছি অনেক প্রোগ্রামে, কারণ গানটার কথাটাই এরকম ছিল যে বাংলাদেশের ছবি এঁকে দিও মাগো আমার দুঃখ চোখে। বিদেশিদের কাছে, বাইরের দেশে যখন প্রবাসীদের যেমন কাছে আমরা জাপানিদের চেহারা দেখলেই বুঝি এরা জাপানি বা এরা চীন, তো আমার চেহারাটা দেখে যেন কেউ বোঝে যে আমি বাঙালি। হ্যাঁ, গানের কথা লিখেছিলেন দেলোয়ার রাজুদ্দার স্বরূপ, আর সুর আমার ছিল। আচ্ছা, তা উনি এই গানটাতে মনে রেখেছেন এবং এটা করেন, এটা আমার কাছে অনেক ভালো। এই গেল 2 জন শিল্পী। আর সাবিনা আপা বা রুনা আপার কথা তো আর বিকল্প বলার কিছু নাই, এরা 2 জন তো লিজেন্ড। হ্যাঁ, এবং আমার একজনের সাবিনা আপার গান করার সৌভাগ্য হয়েছে, রুনা আপার গান করতে পারিনি, আমার সৌভাগ্য হয়নি। আর তো শিল্পী আসিফ আছেন, এই তো 4-5 জন হয়ে গেল, এবং অনেক আছেন, বলতে গেলে তো আসলে অনেক। এমন কোনো বাসনা জাগে যে মানে ওই জায়গাটা হয়ে উঠলো না, আমার তার গান যদি আমি তৈরি করতে পারতাম, তার জন্য যদি একটি গান আমি বানাতে পারতাম? ওরকম ক্ষুধা আসলে নেই, কারণ গান তো করে যাচ্ছি, একটা বলা হয় না। ওই যে রুনা আপার গান যদি একটা করতে পারতাম তাহলে আমি বলতে পারতাম যে বাংলাদেশের সবার শিল্পীর গান আমি করেছি। যেমন ওই সময়কার যারা ছিলেন অনেকে আছেন, অনেকে নেই। এন্ডোকেশদার গান করেছি, ডলি আপা বলেন, বেবি আপা বলেন, আখি আলমগীর, মনির খান, হ্যাঁ, মানে রবি চৌধুরী, মানে কুমার বিশ্বজিৎ, সবার গানই করেছি। ম্যাক্সিমাম এগুলো অ্যালবামের গান। আচ্ছা, এরকম একটা কথা তো আছে ভাই, যেন প্রচলনই দাঁড়িয়ে গেছে, যারা অ্যালবামে যারা সুর করে বা কম্পোজ করে, কেন যেন ফিল্ম তাদের টানে না, ফিল্মে তাদের সেই জায়গাটা, প্লেব্যাকের ক্ষেত্রে বলছি আমি, ওই জায়গাটা তাদের তৈরি হয়ে ওঠে না। এটার এই দ্বন্দ্বটা বা এই কোশ্চেন মার্ক কি কখনো আপনার মনে জেগেছে? মানে কি, এটা অনেকে ফিল্মের কথা চিন্তা করে, অনেকে যারা করেন যারা ফিল্মের নিয়ে কাজ করেন, ফিল্মি ব্যাপারটা আলাদা, মনে করেন যে এদের দ্বারা বোধহয় হবে না, কিন্তু এদের নিজে ট্রাই করলে হবে কিনা ওই জিনিসটা হয়তো সবসময় হয়ে ওঠে না, বা আমরা করলেও যে ভালো হবে। আর আমি যে একেবারে করিনি তা না, অনেক করেছি, তবে ওইখানকার যে ধৈর্য বা অনেক করা লাগে, অনেকের সাথে ওটা খাপ খায় না, কারণ ওটার এটা একটু ভিন্ন চিন্তা ভাবনা ওদের, বা বাইন্ডিংসটা অনেক সুরকার আবার ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারে না। আমরা যারা অ্যালবামে শুরু করি, কারণ এখানে তো আমাদের পূর্ণ স্বাধীনতা, ওখানে তো একটা বাইন্ডিংস থাকে, একটা ব্যাপার থাকে, এই সিকোয়েন্সের সাথে এটা ওই অভিনেতার কণ্ঠের সাথে মিলাতে হবে। হ্যাঁ, অনেক সময় ব্যাটে বলে হয় না, তা এই কারণে অনেক সময় অনেক অ্যালবামের সুরকার অনেক সময় ওইদিকে করতে অনেকটা ইন্টারেস্ট বোধ করে না। তবে গান তো আসলে সবই গান, অনেকের স্বপ্নটা থাকে ফিল্মে বেশি করতে পারলে, তবে আমি এইটা করেই বেশি মজা পাই। আমার অডিও ডিসটাই মনে হয় যে আমার নিজের কাছে আপন বেশি মনে হয়। আমি বিরতিতে যাবো, তার ছোট্ট একটা প্রশ্ন করে যাই। ওই সময়কার গান, মানে আপনাদের সময়কার, আসিফ আকবরদের সময়কার, বা তারও আপনি যে পর্যন্ত আমি বলবো রাজত্ব করেছেন, আর এই সময়কার গান যখন আমরা অনেক যন্ত্রের উপর নির্ভর করে আসলে গান হচ্ছে, এই দুয়ের মধ্যে আপনার তফাৎটা আপনি কোথায় দেখেন? ভালো দিক মন্দ দিক মিলিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। সব কিছুরই তো ভালো দিক খারাপ দিক থাকে। আগেও অনেক সুন্দর সুন্দর গান হতো এবং খারাপ গান হতো, তো তখন তো অত মিডিয়া ছিল না, অতটা বোঝা যেত না বা কিছু, কারণ অনেক রেডিওর গানও তো হিট আছে অ্যালবাম ছাড়া। আমরা যখন খুবই বাণিজ্যিকভাবে অনেক প্রচার করে যেমন অ্যালবামের গান হিট করেছি, কিন্তু রেডিওতে তো 1 বা 2 বার বেজেছে, বা তার পরবর্তীতে বা কখন বাজবে আমি জানিও না, সেখানেও তো মানুষ শুনে হিট করেছে। তো ভালো সুর হলে মানুষকে অবশ্যই টানে এবং সে খুঁজে নেয় যে গানটি কোথায় আছে। এখনও অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে, তবে এখন আমরা এগিয়ে আছি প্রযুক্তিগত দিক থেকে। কারণ একটা গানের মিউজিক আগে অনেক আমাদের বাইন্ডিংস ছিল, ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারতাম না, 8 ট্র্যাকের মধ্যে করতে হতো, 16 ট্র্যাকের মধ্যে করতে হতো, এখন সেই বাইন্ডিংসটা নাই।
সাউন্ড কোয়ালিটি আগে যেমন ছিল, অনেকে বলতো হিন্দি গানগুলো এত সুন্দর সুন্দর কোয়ালিটি হয়, সাউন্ড পাওয়া যায়, তোমাদের গানে তো কিছু পাওয়া যায় নাকি। এখন কিন্তু সে কথা আর কেউ বলতে পারে না, কারণ এখন সেম কোয়ালিটি। তো অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান আসছে, মিউজিক ডাইরেক্টর আসছে, শিল্পী আসছে, যুগে যুগে তো আসলে পরিবর্তন হবে। আমি না অতি সাধারণ শ্রোতা হিসেবে বলি, এই যে এখানে একটি গান আসিফ আকবর ভাইয়ের যে ও পিয়া তুমি কোথায়, এরকম আরো কিছু গান ওই সময়কার বলতে পারবো, কিন্তু আমি এই যে এখনকার আমি কোনো একটি গানের কথা আমার মনে থাকে না, মানে বলতে পারি না যে ওই গানটা মানে অনেক দিন ধরে ট্রেন্ড আছে বা অনেক দিন ধরে। মেইন যে কারণ আমার কাছে যেটা মনে হয় আমার দৃষ্টিতে, তখন তো একটা অ্যালবাম থাকতো, সিডি হোক ক্যাসেট হোক, আপনি ওটা পয়সা দিয়ে কিনে নিয়ে গেছেন, তার মানে কি এটা আপনার খুব ভালোবাসার একটা জিনিস, ওটাকে আপনি ঘুরিয়ে ফিরে পড়ছেন, কে লিখছে, কে সুর করছে, কে সাউন্ডে ছিল, কে চা খাওয়াচ্ছে, সেই নামটা ওখানে থাকতো ওই অ্যালবামের। ওই যে একটা ভালোবাসা, সবার নাম দেখা, ছবি দেখে মানুষের মনে রাখা। এখন তো আমাদেরকে কেউ চেনেও না, কারণ এখন তো নাম থাকে খুব নিচে, ইউটিউবের নিচে ছোট করে, মডেলকে চেনে, শিল্পীকে অনেকে চেনে না, অনেক সময় ভুল নামও থাকে, সব ভুল নামও থাকে বা থাকেও না। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। সেই যে বারবার শোনা বা 6 মাস পরে বৃষ্টি হচ্ছে, আচ্ছা ওই অ্যালবামটা একটু বের করে গানটা শুনি, এখন তো আর সেটা হয় না। আর এখন মানুষ এত ব্যস্ততা বেড়ে গেছে বা কর্মজীবনের হয়েছে, ইউটিউবে মন চাইলে একটু গান দেখছে, কখনো আসছে, কখনো অর্ধেক দেখছে, কখনো পুরোটা দেখছে, কিন্তু যখন একটা ক্যাসেট মানে গানটা দেখছে প্লাস সাথে শুনছে, কিন্তু আগে শুধু শুনছে, এই হলো ঘটনা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আগে যখন শুনতো ওই ভিজুয়ালটা সে কল্পনার মধ্যে দেখতো, এই গানটা ওই জন্য ওটা ভিতরে সেভ হয়ে থাকতো। হ্যাঁ, সেই জন্যই আগের গানগুলো মানুষ বেশি পছন্দ করে। কিন্তু এখনো অবশ্যই ভালো ভালো গান হচ্ছে, কিন্তু ওই প্রযুক্তির সাথে যদি আগের মতো করে অ্যালবাম বের হতো বা মানুষের বাসায় থাকতো, বা ঘুরে ফিরে আমি শুনছি, আমার ওয়াইফ শুনছে, আমার ছেলে মেয়ে শুনছে, পরিবারের মধ্যে গান নিয়ে কথা হচ্ছে, তখন ওই গানটা নিয়েই তো মানুষের মনে থাকবে। কিন্তু এখন তো সেটা হয় না। আমি আমার মতো করে দেখছি হেডফোন কানে দিয়ে, আমার মেয়ে আমার মেয়ের মতো করে দেখছে, আমার ওয়াইফের মতো দেখছে, কোনো গানের সাথে কোনো কারোর পরিচয় নেই, বহুলতার ভিতরে সুন্দরটা হারিয়ে যায়। এটা হচ্ছে মেইন পয়েন্ট। ফিরে আসবো এক্ষুনি একটু বিরতির পরে, যাচ্ছি বিরতিতে, ফিরছি এক্ষুনি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। আপনার বাবার কি আগে কখনো বুকে ব্যথা হয়েছে? মাঝে মাঝে করতো, কিন্তু গ্যাসের ব্যথা মনে করে খুব একটা গুরুত্ব দিত না। আপনার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, এনজিওগ্রাম লাগবে। থাকুন নির্ভয়ে, আছে হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা সেবা। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল। বাবা, আমি তো ভালো হয়ে গেছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আমার হৃদয়ের বন্ধু। যখন আপনার পাশে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনি আর একা নন। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ফিরে এলাম ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রেজেন্স অনিমার গান ঘরে। ছিলেন নিশ্চয়ই সাথে, কথা ছিল রাজেশ ঘোষ। রাজেশ, যার নামই হচ্ছে সুরের সাথে সম্পৃক্ততা। অনেক শিল্পীর কাছে তার গল্প শুনি, এবারে তার কাছ থেকে শুনবো সঙ্গীতের গল্প। আচ্ছা রাজেশ দা, আসিফ আকবরের পরে সেরকম করে আর আলোচনায় আপনাকে পাওয়া গেল না, একক একজন শিল্পীর সকল গান বা অনেক গানে মানে হিট, একের পর হিট, মানে এই বিষয়টার কমতিটার বা খামতিটার কোনো কারণ কি আপনি খুঁজেছেন বা ভেবেছেন? এটা হয় কি, এটা তো আমাদের পরিচয়টা তো শিল্পীর মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সবার জন্য সুর করি। একদম হ্যাঁ। এখন যে শিল্পী ভালো করে গাইতে পারে বা মানুষের শ্রোতাদের মন জয় করতে পারে, তখন ওই গানটি শোনে, তখন আমাদের নামটি আসে। এখন সে যদি ভালো করে না গাইতে পারে বা তার ভাগ্য যদি তার সাথে বিট্রে করে, তখন তো হয় না। কিন্তু গান তো তখন থেকে এখন পর্যন্ত সমান তালে করে যাচ্ছি। আসিফ আকবর পরে যে আপনাকে বললাম যে হাত পাখার ওই বাতাসে, ওটা তো অন্য শিল্পীর, ওটা তো হিট করেছিল। মিতালিদির গান হিট করেছে, এরপর আমি উদিত নারায়ণ, আখি আলমগীরের ডুয়েট করেছি, সেগুলো মানুষ শুনেছে। কুমার বিশ্বজিৎদার এর আগে গান ছিল, সেগুলো মানুষ শুনেছে। সব শিল্পীরই গান করি। এখন কার কোনটা পছন্দ বা কি, সেটা তো শিল্পীদের এখন কি ব্যাপার। আসলে শিল্পী আমার মনে এখন গানটাকে যেমন কথা, সুর আর হচ্ছে বাণিজ্যিকরণ, মানে বিজ্ঞাপন, এখন কি মানে কথা সুরের গুরুত্ব দিচ্ছে বেশি মানুষ না বিজ্ঞাপনের গুরুত্ব দিচ্ছে? কোথায় যেন একটা দোলাচল বা কোথায় একটা ইকুয়েশনে গড়বড় হচ্ছে না কি, আমি জানি এখন না। তো বিজ্ঞাপনটাই আসলে বেশি হচ্ছে। কারণ আমি যে গানটি, আগে যেমন মানুষ মন খুলে গীতিকার গান লিখতো, যে আমি আমার মনের মাধুরী মিশে লিখলাম, সুরকারও তাই করতো। আমরা ওটা চলবে কি চলবে না বা কে ওই চিন্তা করে করতাম না। গানটাকে বানাতে হবে, আমাদের আগে ভালো লাগতে হবে, আর আমাদের সবার ভালো লাগলে মানুষের ভালো লাগবে। আর এখন হয়ে গেছে যে ওটাকে ইউটিউবে দেখবে তো বা শুনবে তো, আর না হলে আমার কি হবে? গানের আমার জন্য বাজেট 50,000, মিউজিক ভিডিওর বাজেট হয়তো 2 লাখ। হ্যাঁ, 5 লাখও হয়। 5 লাখ আমার গান 14 লাখও বাজেট দিয়ে গান করেছে, এমন গানও আছে। যে একটি গান যেমন নদী এবং ওই যে FM তারেকের একটা গান ছিল, ওটা 14 লাখ। ওর ভিউজ কত ছিল? ভিউজও একেবারে খারাপ না, ভালোই হয়েছিল, প্রায় 2 মিলিয়নের উপরে।
তো যাই হোক, যত ভালো করে করবে তত মানুষ দেখে, কিন্তু তার মানে এই যে প্রতিযোগিতায় মানুষ আবারও নেমে বললেন গেছে। দেখে, মানে গানটা অদ্ভুত লাগে না, গানটা দেখার মধ্যেই এসেই ঠেকলো আসলে, যেখানে আমি বেঁধে দিলাম তুমি এটা দেখো, মানে দেখার কল্পনার জায়গাটা প্রয়োজনে শুনি আর কি, একদম মানে একদম দেখতে যেয়ে শুনি আর কি। আগে যেমন শুধু শুনতো, সেটা এখন আর নাই। এটাই কি আসলে এই গানগুলো হারিয়ে যাওয়ার মূল কারণ? সেটাও কারণ আছে। তারপরে গানের কিছু ব্যাপার থাকে, ওই যে যেটা আপনি বললেন যে আগের গানের কথার বাণী একরকম ছিল, যেটা মনে থাকতো, বা সুরের কিছু ব্যাপার থাকে যেটা টাচ করতো। এখনো ভালো ভালো গান হয়, কিন্তু টাচের তো বিভিন্ন লেভেল আছে। তো সেই কারণেও হয়তো অনেকে মনে রাখে কিছুদিনের জন্য, বা একটা মনে রাখতে রাখতে আরেকটি গান যখন চলে আসে, তখন তো আমাদের সময় ঈদ কেন্দ্রিক ছিল, ওই 6-7 মাস ধরে ওকে ওই গানটাই শুনতে হতো, কারণ আরেকটা ঈদে আসবে, শুনতে শুনতে ওর ভিতর কিন্তু একটা ভালোবাসা এমনিই জন্মে যেত। আর এখন তো কোনো অকেশন নেই, বিভিন্ন সময় গান দেখতেছে, এটা ভালো স্কিপ করে আরেকটা চলে যাচ্ছে, ও তো নিজেই মনে রাখতে পারছে না যে এর আগে কোন গানটা দেখলাম। এত বহুলতায় হ্যাঁ, তো গান মনে রাখবে কি করে মানুষ, এটাও একটা কারণ হতে এখানে পারে। কিছুদিন আগে মনোয়ার হোসেন টুটু ভাই এসেছিলেন, উনি একটা কথা বললেন যে আগের মতো করে এখন আর মানে ওই যে যত্ন সহকারে অনেক ঘষে মেজে একটা গান লেখা বারবার কাটা হচ্ছে না, মিউজিশিয়ানের সাথে বা কম্পোজারের সাথে বসে গীতিকার গান লিখছে না, কোনো একটা দিয়ে দিল, আবার হয়তো বা যিনি কম্পোজ করছেন উনি দরজা জানলা বন্ধ করে একই ঘরে কতক্ষণ মানে কয়েক ঘন্টা সময় দিয়ে একটা গান হয়ে যাচ্ছে, মানে খুব তাড়াহুড়া সব কিছুর মধ্যে। ভালো দামি একটা কথা বলেছেন টুটুল ভাই, কারণ আসলে তো তাই। আগে যখন একটা আমরা গান করতাম, আমরা বসে একসাথে বসে টিম ওয়ার্ক, গান তো একটা টিম ওয়ার্ক, একদম আই কন্টাক্টে কিন্তু অনেক কিছু বোঝা যায়। যেমন গীতিকার আমার সামনে বসে প্রদীপ শাহ গান লিখছেন, আমি সুর করছি, আসিফ ভাই শুনছে, ভালো লাগলে তো চোখের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় তার ভালো লাগছে কিনা, তখন আমরা আগাতাম। আমরা যদি দেখতাম যে কেমন অন্য মানে এদিকে green signal, দেখাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তখন আমরা বলতাম দাদা চলো আমরা আরেকটা গান নিয়ে আগাই। এই যে বোঝা যায়, মানে যে প্রথম গানটা শুনছে সেই তো প্রথম দর্শক, গানটা শ্রোতা, তো ওনার যখন প্রথম সেই ভালো লাগবে, তখন তো গানটা মানুষের কাছে স্বাভাবিক লাগাটা ভালো। কিন্তু এখন তো কেউ কাউকে দেখেও না, আমি গীতিকারকে দেখি না তার চেহারা কেমন, আমাকে গান পাঠাচ্ছে অনলাইনে, আমি সুর করে দিচ্ছি অনলাইনে, আবার যে কম্পোজ করবে সে অন্য জায়গায়, সেখানে অনলাইনে সে মিউজিক করছে, শিল্পী থাকে হয়তো আরেকটা জায়গায়, সে তার মতো করে গেয়ে পাঠাচ্ছে, মানে কারোর সাথে কারোর কোনো দেখা সাক্ষাৎ নাই, পরবর্তীতে যে একটা গান হচ্ছে, এটা তো তাও 3-4 জন মিলে একটা কাজ হচ্ছে। আবার আবার আপনি যেটা বললেন যে অনেক কম্পোজার আছে নিজেই গান লেখে, নিজেই সুর করে, নিজেই গান করে, ও ঘরের মধ্যে নিজেই করছে, ও তো কারোর ফিলিংস বুঝতে পারছে না যে আমার গানের কথাটা কি ঠিক আসে, বা মানুষ পছন্দ করে কিনা, বা সুরটা ঠিক আছে কিনা, রেজাল্ট দিচ্ছে না, ও নিজের কাছে ভালো লাগছে মনে করছে এইটাই গায়ে হয়তো গ্রহণ করবে। এই কারণেই অনেক গান ফল্ট করে, বা অনেক আবার ভালো নাকি হয় না। এরকম যে ডুয়েট গান যারা গাচ্ছে দুজন দু জায়গা থেকে ভয়েস দিয়ে পাঠিয়ে দিচ্ছে, হ্যাঁ, মানে আমার ডুয়েট এখন- শিল্পীও একজন আরেকজনকে দেখছে না। দেখছে না, এই যে আমি শুটিং এর সময় করতে পারছি না, কারণ 2 জন 2 দেশে থাকে, হ্যাঁ, তখন আমাকে মডেল ইউজ করতে হচ্ছে। কিন্তু শিল্পীরা থাকলে যেমন গানকে বোঝানো যেত যে এরাই গেয়েছে, হ্যাঁ, অন্তত শোনার ব্যাপারটাকে বোঝাতে পারতাম যে শিল্পী এরাই। তার মানে সেটা আমাদের হয় না। কাজের মধ্যে যেটার অভাব পড়ছে সে হৃদয়ের টানটা আর আসলে এখানে খামতি, কাজ অনেক হচ্ছে, হ্যাঁ। কিন্তু যত্নটা দিয়ে আমরা কেউ কাজটা যত্ন করছি হচ্ছে না, ওই যে সময় বাঁচানোর জন্য কেউ বসছি না এক জায়গায়, বা একসাথে বসলে যেটা হতো টিম ওয়ার্কটা, হয়তো বা কাজটাকে অর্থনৈতিক মানদণ্ডে কি মেপে ফেলছি আমরা, যে অনেক টাকা ইনভেস্ট করেছি তার মানে কাজটা ভালো হবে, ব্যাপারটা এরকম। অনেক অনেক দামি একটা মিউজিক ভিডিও বানালাম তার মানে ভিউজ ভালো হবে, কিছুটা এরকম, মানে এখন এটাকে আমরা বাণিজ্যিকভাবেই চিন্তা ভাবনা করছি। এটাকে যে আগে আমাকে একটা গান বানাতে হবে, এটা যে সারা জীবন থাকবে, মানুষের হৃদয়ে গাঁথবে, এই দিকের মনোযোগটা কমে গেছে। আমি কতটুকু ভিউ আনতে পারলে, বা কতটুকু মানুষের কিছু বললে, এবং নেগেটিভ ভিউ আসলেও সেখানেও তো পয়সা আসে, মানে আমি যদি কিছু খারাপ কিছু বানাই সেটা নিয়েও মানুষের সমালোচনার জন্যও আবার ভালো ভালো আসে, টাকা পয়সা আসে, ইউটিউবে ভিউ আসে, যত কমেন্টস আসবে কিছু। এখন এরকম হয়ে গেছে ব্যাপারটা। এখন আমি ধর একটি গান করার পরে মানে অনেক কিছু পন্থা রয়েছে সেটাকে আপনার ভিউজ বাড়াবার জন্য। এখন একজন শিল্পী গান করবে নাকি ভিউজ বাড়াবার সেই বাণিজ্যে সেই পন্থায় নিজেকে আসলে নিমজ্জিত করবে, এই দুয়ের মধ্যে আপনি আসলে এখন কি দেখেন শিল্পীদের মধ্যে কোনটার আগ্রহটা বেশি, কোনটার প্রতি তারা বেশি মনোযোগ দিচ্ছে? আসলে তো যতটুকু আপনি যেটা বললেন, গানের প্রতি যতটুকু মনোযোগ দেওয়া ছিল, যে 10 হচ্ছে আমি গানের প্রতি মনোযোগ দেবো, কিন্তু এখন হয়ে যাচ্ছে কি গানটা বানানোর বিষয়ে 2 হচ্ছে গানের প্রতি হচ্ছে, আর 8 হচ্ছে আমি কীভাবে এটাকে বাণিজ্যিকভাবে, মানে ওই টেনশনে তার কিভাবে করব, মানুষ আসলে গ্রহণ করবে কিনা, মনোযোগটা এই দিকে চলে আসছে। সেই জন্য গানের বাণী কী থাকলো, সুর কী হলো, আসলে ভালো হলো কিনা, ওই দিকে যতটুকু মনোযোগ দেওয়া উচিত ওটা কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে। এই কারণে অনেক সময় গানের মান কমে যায়। বরঞ্চ ওটা যদি ভালো করে করতো, ভিডিও মোটামুটি করে করলেও মানুষের শ্রোতা যদি গানটা শুনতে পায়, মানুষের আকৃষ্ট করে তো গান, শ্রোতাদের হৃদয় টানে তো আগে সুরটা বা কথাটা।
তা সেইটা যদি আগে ভালো মনোযোগ দেওয়া হয় তাহলে ভিডিও একটু কম হলেও খারাপ হয় না, কিন্তু মানুষ এখন ভিডিওর দিকে বেশি ঝুঁকছে, গান কি হলো ওটা নিয়ে অতটা টেনশন। যখন গানটা তৈরি করলেন সে সময় আপনার অনেক গুরুত্ব, মানে জানেন আপনি গান এখন সুরটা বানাচ্ছেন, শিল্পী তো ধর্ণা দিচ্ছে আসছে সুরটা কেমন হলো, যখন গানটা গেয়ে ফেললাম বাজারে কাটতি হলো বা হলো না, শিল্পীর নামটা হলো কিন্তু যিনি সুরকার যার কারণে আসলে আসল কাজটা ঘটনাটা ঘটলো সে কিন্তু হারিয়ে গেল। একসময় হয়তো তার নামটাও আর খুঁজে পাওয়া যায় না, বা ওই শিল্পী বললো বা বললো অমুকের গান, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সে ওই ব্যাপারটাকে তখন আফসোস লাগে কি, মনে হয় কি যে অবশ্যই আফসোস লাগে, কারণ আমরা তো শুধুমাত্র বাণিজ্যিক কারণে টাকার জন্য গান করি না, আমাদের তো মনের খোদাও থাকে যে এই গানটা মানুষ, আমার নামটা থাকবে, আমার একটা পরিচয় থাকবে, যে গানটা আমি করেছি, যুগ যুগ আমি না থাকলেও যেন মানুষ মনে করে যে গানটি ওনার ছিল। তা বেশিরভাগ শিল্পী নাম বলেন এখনকার, দেখেছি অনেক স্টেজ, যেমন আসিফ ভাই খুব সুন্দরভাবে আগে পরিচয় দেয় যে লিখেছে, আপনার নামটি বলেন বলেই তো জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক শিল্পী বলেন, আবার অনেকে হয়তো বলতে ভুলে যান, হ্যাঁ বা বলতে চায় না, কিন্তু এটা বললে জিনিসটা এটা আমাদেরই একটা মনের তৃপ্তি যে গানটা আমার নামটা বলেছে। কারণ একটা সময় আসলেই হারিয়ে যায়, নামটা না বললে আর নাম না থাকলে তখন হয়ে যায় অমুক শিল্পীর ওনারই গান, কিন্তু গানটা কে লিখেছে শুরু করেছে ওটা তখন আর আসলে থাকে না। একদম। এখন রাজেশদার ব্যস্ততা কি নিয়ে? এখন তো আগের মতো অ্যালবামের ওই ব্যস্ততা নেই যে পুরো একটা অ্যালবাম করতে হবে বা কিছু, এখন তো সব সিঙ্গেল একটা করে গান হয়। তো আমি সবসময় নতুন দিন নিয়েই বেশি কাজ করি, নতুন দিন নিয়ে করছি। রিসেন্টলি আমি সাবিনা আপার একটা সলো গান করেছি, ডুয়েট গান করেছি, ওটা মমিন বিশ্বাসের সাথে আসছে। আর আসিফ ভাইয়ের একটা সলো গান করেছি, ওটাও এই খেলার পর পরে আসবে। আর অবন্তী সিথি আর মাহাতিব শাকিমের একটা ডুয়েট গান করেছি, ওটাও আসবে। এই খেলার জন্য সবকিছু আটকে আছে, কারণ বিশ্বকাপটা শেষ হলে এই গানগুলো আস্তে আস্তে রিলিজ হবে। এই টুকটাক এইগুলো নিয়ে আছে, আর কিছু গান রেডি হচ্ছে, ওগুলো সামনে আসবে। আগের দিনের শিল্পীদের চাওয়া রাজেশের কাছে আর এখনকার শিল্পীদের চাওয়া রাজেশের কাছে বদলেছে না, একই রকম চাওয়া, নাকি তাদের কোনো ডিমান্ড থাকে, বা ডিমান্ডের ধরনটা কীরকম থাকে? আগের দিনের চাওয়ার মধ্যে ওটা আন্তরিকতা থাকতো, যে রাজেশ আমাকে কিন্তু এই 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 টাইপের মানে আদর মাখা কথা দিয়ে যেটা বলতো না, ওই ওই কথা শুনেই সুন্দর একটা সুর চলে আসতো। আর এখন তো কোনো চাওয়া পাও নেই, একটা গান দিয়েন, এবং এমন হিট গান দিয়েন, মানে আমি আগে থেকে কি করে বুঝবো যে এই গানটা হিট হবে কিনা? হ্যাঁ, তো এটা তো আমরা আসলে বলে করে দিতে পারি না, চাপ সৃষ্টি করে দেওয়া হলো উল্টা। ব্যাপারটা তাই হলো, আমরা আমাদের মতো করি, কারণ হিট ব্যাপারটা তো ফুল গড গিফটেড ব্যাপার। হ্যাঁ, কোন গানটা মানুষের করবে, আমরা যেমন আগে 12টা গান করতাম, ওর মধ্যে একটা বা দুইটা গান হিট করতো। এখন অবশ্য পুরাতন গানগুলো সবই ওইগুলো শুনতে শুনতে সব গানই এখন হিটের তালিকায় চলে এসেছে। এই গান যেহেতু ওই গান খুঁজতে খুঁজতে যখন ওই ওদের মনে খুব একটা পূরণ হয় না যে এখন তো পাচ্ছে না, তাহলে আগেরটা শুনি, খুঁজতে যে দেখে যে আমি যেগুলোকে আগে ভালো করে শুনতাম না সেই গানগুলো এখন ভালো লাগছে। ব্যাপারটা এখন সেরকম হয়ে গেছে, এই আর কি। মাইকেল জ্যাকসনের মৃত্যুর এতগুলো বছর পরে এখন মাইকেল জ্যাকসন আবার হিট, মানে অদ্ভুত, মানে ওনাকে ট্রেক্কা দেওয়ার মতো কেউ আর নেই আসলে। আচ্ছা, আসিফ আকবরের সময়কার রাজেশকে যে যত্ন করতো মিডিয়া, তারপরে যে যত্ন, আসলে কিন্তু যত্ন কমে যায়, মানে যতক্ষণ চকচক করে ততক্ষণই আমরা তাকে মনে রাখি, যখনই চকচকতা কমে যায় তখন আমরা ভুলে যাই। এটা তো আসলে পরিবারের মধ্যে হয়, যে পরিবারের যে কর্তা থাকেন, যে উনি যখন জব করেন বা যখন রানিং পজিশনে থাকেন, পরিবারকে দিতে পারলে সবাই তাকে ভালোবাসেন। আবার যখন তার একটু কমে আসে, বয়স হয়ে যায়, তখন কিন্তু ভালোবাসাটা একটু উপরে উপরে হয়তো কেউ দেখায় না, কিন্তু ভিতরে কমে যায়। বাবা মা যখন আরো বৃদ্ধ হয়ে যায় তখন তার প্রতি আরো কমে যায়। তো এরকম এই পরিবারটাও এরকম। এটা কি আসলে একটি দেশের জন্য, একটি রাষ্ট্রের জন্য সুখকর? একজন প্রতিভাকে ওইটুক সময়ের জন্য মূল্যায়ন করলাম, আমার অবমূল্যায়ন তো তার প্রতিভাকে ক্ষতিগ্রস্ত করছে, সে তো আসলে মিলতে পারছে না নিজেকে, হতাশায় তো সুন্দর কিছু আসবে না। আমাদের আবেগপ্রবণ যারা, তাদের তো আদরটাই আমাদের সব। এই যে আদর কমে যাওয়া, যে আপনার আসলে আরো ভালো কিছু কাজ থেকে আপনাকে বিমুখ করে তোলা, এগুলো কি নয় আসলে? এটা তো অবশ্যই কিছুটা, কিন্তু আগে যেটা হতো, আগে তো কিছু কোম্পানি ছিলেন খুব নাম করা, যেগুলো বড় বড়, অন্য আমাদেরকে যখন ডাকতেই করতো, কারণ যেহেতু অডিও এখন নেয়, কোম্পানিগুলো তো ওভাবে ডাকে না। এখন আমরা যখন কিছু কিছু গান করি, আমরা সেটা কোম্পানিকে বলি যে এই গানটা আপনি একটু ছেড়েন বা কিছু, কিন্তু আগে ওনারাই আমাদেরকে সুন্দর করে একটা শিল্পী লিস্ট দিতেন যে এই শিল্পীর গান কিন্তু ঈদে আমাদের এই কদিনের মধ্যে আমাদের করে দিবেন। এই যে একটা আকর্ষণ থাকতো, ভালোবাসা থাকতো, হ্যাঁ, একটা আন্তরিকতা থাকতো, সেগুলো তো আসলে নেই, কারোর কাছে কোনো বোঝাপড়া নাই, কোনো ইয়ে নাই, মানে যে যার মতো আর কি ছাড়ছে। আমার মনে হলো কালকে পরশুদিন একটা গান করে ছাড়বো, ছেড়ে দিলাম, ব্যাপারটা এরকম হয়ে গেছে।
এই যে এআই এর প্রশ্নটা করতে হয় যে যুগের মধ্যে আছি, আসলে ভয় লাগে নাকি আপনার? না না, ভয় কিসের? কিভাবে দেখেন এআই কে, বন্ধু হিসেবে না শত্রু হিসেবে? না, শত্রু না বন্ধু না, মাঝামাঝি। এআইটা তাদের জন্য যাদের ভিতর আসলে আমি সুরের ক্ষেত্রে বলছি, অন্য ক্ষেত্রে না। কারণ এআই অনেক প্রযুক্তির দিক থেকে অনেক উপকার আমাদের জন্য, অনেক কিছু জানার থাকলে আমরা ওখান থেকে জানতে পারি। কিন্তু সুরের ক্ষেত্রে যে ব্যাপারটা, সুরটা তো আসলে ভিতর থেকে আসে, এবং এক একজন হিউম্যানের কথা বলছি, মানুষের সুরের ধরন এক এক রকমের। যেমন আলাউদ্দিন আলীর সুর, ওটা শুনলেই আমরা বুঝি আর কি মিষ্টি মধুর। আহমেদ ইমতাল বুলবুল, এটার আলাদা। কিন্তু এর তো একটা নিজস্ব আছে যে ওই শুনলে মনে হয় সবই কাছাকাছি একই রকম। এবং ওই ওই আপনার বাংলা উচ্চারণ বা সুর শুনলেই বোঝা যায় যে এটা এআই দিয়ে করা। তো ওটা কিছুদিন, সব প্রযুক্তি অনেক কিছু আসে, কিছুদিন থাকে, আবার চলে যায়, থাকুক না পাশাপাশি। এবং যারা কম জানে বা একেবারে সুর করতে পারে না, তারাও কিছুটা এই এআই এর মাধ্যমে একটু এসে এই লাইনে ঢুকতে চায়, এই তাদের হেল্প হচ্ছে। কিন্তু যারা আমরা সাধারণ শ্রোতা অনেকে রয়েছেন যারা নাকি বুঝতেই পারেন না কোনটা এআই দিয়ে তৈরি গান আর কোনটা মানে অরিজিনাল শিল্পীর কণ্ঠের গান, সেক্ষেত্রে তো ভিউজ তো আপনার এআইও নিয়ে নিচ্ছে, এআই গানগুলো যেগুলো। এটা আপাতত নিচ্ছে, কিন্তু এর কিছুদিন পরে এআইও করবে, মানে দাবি করবে যে যখন মিলে যাবে একই রকম এক গান, ওটা তো প্রায় কাছাকাছি একটা গানের সাথে একটা গান। এখন নতুন বলে অনেকে কণ্ঠ বুঝতে পারছে না, যখন শুনতে শুনতে বুঝে যাবে। যেমন আপনি আব্দুল হাতির কণ্ঠের সাথে আসিফ আকবরের কণ্ঠ তো শুনলেই মানুষ বুঝবে অনেক পার্থক্য। হ্যাঁ, কিন্তু এআই তো কোনো মানুষ না, ওর তো একটা বাধ্যবাধকতা আছে যে এর বাইরে সে যেতে পারবে না। তো এটা কিছু থাকবে, আবার মানুষ এবং ঘুরে আবার এই জায়গাতেই সে আসতে বাধ্য হবে। এবং যারা গান করতে পারে এরা সারা জীবন গান করে যাবে, এবং মানুষ এই হিউম্যান গানটাই বেশি পছন্দ করবে। আচ্ছা, আমরা যতদূর জানি আপনি সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলেন, সেক্ষেত্রে আমাদের একটু গান শোনাবেন নাকি? আসলে যখন চেয়েছিলাম তখন তো প্র্যাকটিস থাকতো, এখন বিভিন্ন টাইপের সুর করতে করতে। গান ঘরে এসে গান হবে না, এটা হয় নাকি? সেটা হয় না, সেটাও ঠিক, চেষ্টা করছি। আপনার গান আপনি যেগুলো সুর করেছেন মানুষ ভালোবেসেছে, সেরকম থেকে শুনতে চাই। ছোট করে জাস্ট একটা মুভ করার চেষ্টা করছি। যেমন আমার কথাও সুরে আমি খুব অল্প গান লিখেছিলাম, 3-4টি গান, তার মধ্যে একটি গান বিদায় বন্ধু, গানটির নাম আসিফ আকবর ভাই গেয়েছিলেন। যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না, মনে ছুটলে তাকে আর ফেরানো যায় না, আমাকে ভুলে যদি সুখে থাকা যায় বন্ধু, তোমাকে জানাই বিদায় বন্ধু, তোমাকে জানাই বিদায়। বাহ, আচ্ছা, জীবনের কোন ঘটনাটিকে মানে আপনাকে সঙ্গীতের দিকে নিয়ে এলো? আছে না যে একটা ঘটনা ঘটেছিল, তখন সিদ্ধান্ত নিলেন না আমি গানই করব, অন্য কিছু করব না? আসলে এরকম না, গান খুব ভালো লাগতো। মানে আমি তখন তো রেডিও বেশি চলতো আমাদের, তখন ক্যাসেটও কেনেনি আমার বাবা, মানে আমি অনেক আগের কথা বলছি, 85-86 এর কথা বলছি। পরিবারে কি গান করতো কেউ? না, কেউ গান, ওই যে বললাম আমার বোনকে গান শেখা, তখন ছোট ছিল, তো ওই দেখে দেখেই শেখা। ওই গান শুনতে শুনতে আমার খুব ভালো লাগতো। এবং হঠাৎ করে যখন গিটারটা ধরলাম তখন কী হবে যেন আমার কিছু কথা মনে হতো যে এই গানটা এরকম হলে ভালো হতো, তখন লিখতাম, কিছু করতাম, হয়তো হতো না, কাটছাট, তখন তো বাণিজ্যিকভাবে করতাম না। তো এইভাবে করতে করতে আসলে গানকে ভালোবাসা, এবং ওখান থেকে স্ট্রাগলটা শুনি না। স্ট্রাগলটা হচ্ছে ওই যে ব্যান্ড যখন করলাম, ব্যান্ডের থেকে সবাই বন্ধু বান্ধব বলতো, তখন আমরা সবও করতাম, কিছু কিছু বাইরের গান এইটা করতাম, তখন তো নিজেদের গান ছিল না। বলো তুই তো ভালোই গাস, বিভিন্ন স্টেজে গাস, তুই একটু রেকর্ড কর, যা ঢাকায় যা। ওই তখন ওই 96-এ চলে আসি ঢাকাতে 2টা গান রেকর্ড করতে। আমার লেখা সুর, যেহেতু মানে নিজে শিল্প হবে বলে এটা দেখি না কি হয়, আগে বুঝি। তো এসে 2টা গান রেকর্ড করলাম সিম্ফনি স্টুডিও, আবিদ রনি ভাইয়ের স্টুডিও, এখানে ওনার সহযোগিতায়। করার পরে আমার মনে হলো যে বিভিন্ন অ্যালবামের গান তো শুনি, শিল্পীদের গান কত সুন্দর লাগে, আমারটা যেন কেমন লাগছে, মানে নিজের কাছে মনে হলো যে আমি এখনও পরিপক্ক হয়নি, আরও সময় লাগবে। কিন্তু আশেপাশে সবাই উৎসাহ দিল, না তুমি ভালো। কিন্তু যে আমি আপনাকে আগে শুরুতে বললাম যেটা ভয়, যে আমি দিলাম, তারপর যদি কেউ গ্রহণ না করলো, তা আমাকে আবার চলে যেতে হবে খুলনাতে। তো আপাতত এই পর্যন্তই থাক। তো যখন লিখতাম শুরু করতাম, তখন পাশে আমার সৌভাগ্য হচ্ছিল যে মঞ্জু ভাই নামের আমার বড় ভাই আছেন,
উনিও তখন ফলো করতো যে ছেলেটা যেন কী কী করে, ওখানে বসে লেখে শুরু করে, কী করো তুমি এখানে। উনি আসতেন যে গান করতেন, উনি সিরিজ সাউন্ডের কিছু গান টান যখন হতো উনি সাথে আসতেন শুভাকাঙ্ক্ষী হিসেবে, খুব গান বোদ্ধা, উনি খুব গান ভালো বলছেন। তো এসে যখন দেখতো আমি টুকটুক করে গিটারে গা শুরু করছিলি, শুনতো, শুনে বলে কি তখন ওর ভিতর ভিতরে একটা প্ল্যান করলো যে ওকে নিয়ে একটা অ্যালবাম করতে হবে, প্রথম দেখে ওকে একটা ব্রেক দেওয়া যায় কিনা। তা আমি তো তখন বুঝি নাই। তো আমাকে একদিন হঠাৎ করে ডেকে বলছে যে ধরো তোমার বলা হলো যে কুমার বিশ্বজিৎ, মনির খান, রবি চৌধুরী, এন্ড্র কিশোর এই 4 জন মিলে একটা অ্যালবাম করতে হবে, তুমি পারবা করতে? আমি বলছি, কি বলেন, এগুলো তো আমার স্বপ্নের শিল্পী, আমি শুরুতেই এখনও কোনো গান করিনি, সাহস করাটা ব্যাপার ছিল। আমি দেখি চেষ্টা করতে পারি, আবার ছাড়লামও না, যে দেখি করতেও তো পারি। এই যে উনি আমাকে যে ব্রেকটা দিলেন বা আমাকে বললেন শুরু করতে বলেন, ওই তখন থেকেই আর কি শুরু হলো। এবং প্রবঞ্চনা নামে একটা অ্যালবাম তখন এই 4 জনের শুনে আমার বের হয়েছিল। এরপর থেকেই তো আমি সাহস করলাম যে আমি বোধহয় চেষ্টা করলেই হয়তো কিছু শুরু করতে পারবো। তারপর থেকে তো এমন কোনো গান আছে ওই সময়কার যে এই গানটা হিট হওয়ার পরে বা সকল যে না আমাকে দিয়ে হবে, এই এই যে নিজের মধ্যে একটা না আই ক্যান ডু ইট, এরকম কোনো গানের কথা মনে পড়ে? ওই যে বললাম যখন বিশ্বদা কোনো গান গাইলেন বা প্রবঞ্চনা নামে যে একটা আচ্ছা, গান সেই ছিল, অ্যালবামটির কথাই। হ্যাঁ হ্যাঁ ওখানে গাইলাম। তারপরে মনি খান যখন গেলেন, এন্ড্র
কখনো কখনো ইচ্ছের বাইরেও ভালোবাসা হয়, কখনো কখনো জোর করা ভালোবাসা মেনে নিতে হয়। তুমি নিষেধ করো না, ফিরিয়ে দিও না, আমি মানতে পারি না পরাজয়।